হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন। তো আমরা আপকামিং ক্লার্কশিপ পরীক্ষা এবং ডাব্লিউবিপি এসআই মেন পরীক্ষাকে লক্ষ্য করে প্রস্তুতি নিচ্ছি এবং দুপুর 12টা থেকে অল্টারনেট ডেতে আমরা যে মেন পরীক্ষার সিলেবাস রয়েছে, অর্থাৎ প্রতিবেদন লিখন, সারাংশ লিখন, তোমাদের রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং, ট্রান্সলেশন, এই সমস্ত আমরা লিখনের সম্পূর্ণ নিয়ম সহ প্র্যাকটিস করছি। তো বিগত 3টে গুরুত্বপূর্ণ ক্লাস আমরা করে ফেলেছি: বঙ্গানুবাদ, সারাংশ, প্রেসিস, এবং আজকের যে গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমরা আলোচনা করব বা টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো প্রতিবেদন লিখন। খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং সম্পূর্ণ প্রথমে আমরা লেখার নিয়ম শিখে নেব। এবং আজকে আমাদের বাংলা ডেসক্রিপটিভ ক্লাসের 3 নম্বর ক্লাস। দুপুর 12টা থেকে অল্টারনেট ডেতে এই সমস্ত ক্লাসগুলো তোমরা ফলো করবে। পরীক্ষার সেরা প্রস্তুতি তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাবে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। তো ক্লাসটা শুরু করা যাক। আমরা প্রথমে প্রতিবেদন লিখন ক ধরনের হয়ে থাকে সেটা একটু দেখে নেব। প্রতিবেদন লিখন মূলত দু ধরনের হয়ে থাকে। এক হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন লিখন, যেটাকে আমরা কি বলে থাকি, এডিটোরিয়াল রিপোর্ট। ঠিক আছে, এডিটোরিয়াল রিপোর্ট। আর একটা কি হয়ে থাকে, সেটি হচ্ছে সংবাদপত্র প্রতিবেদন, অর্থাৎ নিউজ পেপার রিপোর্ট। তো এই দুটোর মধ্যে তফাৎ কি? দেখো, এডিটোরিয়াল রিপোর্ট মূলত হয়ে থাকে সোশ্যাল মেসেজ, ঠিক আছে, তারপর হচ্ছে কারেন্ট ইভেন্টসের উপর থেকে, মানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য যখন মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করা হয়, তখন এই সম্পাদকীয় প্রতিবেদনের মাধ্যমে আমরা নিয়ে থাকি। ঠিক আছে। আর নিউজ পেপার রিপোর্ট মানে হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট, কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছে বা ইনসিডেন্ট ঘটেছে, ইনসিডেন্ট যখন খবরের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে চাই, তখন আমরা নিউজ পেপার রিপোর্টের সাহায্য নিয়ে থাকি। তো এটা মূলত এই পার্থক্য। এছাড়াও কিছু স্ট্রাকচারাল পরিবর্তন বা স্ট্রাকচারাল পার্থক্য এই দুটোর মধ্যে রয়েছে, সেটা যখন আমরা প্র্যাকটিস করব তখন আমরা দেখে নেব। তো পরীক্ষাতে মূলত আমরা সম্পাদকীয় প্রতিবেদনটাই দেখে থাকি এবং বেশি করে আমরা সম্পাদকীয় প্রতিবেদন বা এডিটোরিয়াল রিপোর্টটাই প্র্যাকটিস করব। কিন্তু আমরা দুটো রিপোর্টই লেখার চেষ্টা করব, যাতে করে যদি সংবাদপত্র প্রতিবেদন দিয়ে দেয় আমরা যাতে না করে না ফিরি। ওকে। তো পরীক্ষাতে শুধু লেখা রয়েছে প্রতিবেদন লিখন, সেটা সম্পাদকীয় দেবে কি সংবাদপত্র দেবে সেটা হচ্ছে পরীক্ষার বোর্ডের ব্যাপার। কিন্তু মূলত বিগত এই ইয়ারগুলোর যে ট্রেন্ড, সেটা হচ্ছে কি এডিটোরিয়াল রিপোর্টটাই লিখতে দেওয়া হয়। তো আমরা আজকে সম্পাদকীয় প্রতিবেদন লেখা প্র্যাকটিস করব, নেক্সট দিন আমরা সংবাদপত্র প্রতিবেদন একটা দেখে নেব। তো দেখো দেখো প্রথমে দেখবো সম্পাদকীয় প্রতিবেদন রচনার নিয়মাবলী। কিছু নিয়ম আমাদের ফলো করতে হয় এই এডিটোরিয়াল রিপোর্ট বা সম্পাদকীয় প্রতিবেদন লিখতে গেলে। তো দেখো প্রথমে কি হচ্ছে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদনে একটি আকর্ষণীয় এবং বুদ্ধিদীপ্ত শিরোনাম বা টাইটেল তোমাদের লিখতে হবে। ওকে। অর্থাৎ যে বিষয়ের উপর থেকে তোমাকে এই প্রতিবেদন লিখতে দেওয়া হয়েছে, সেই বিষয়টাকে উদ্দেশ্য করে একটা আকর্ষণীয় এবং বুদ্ধিদীপ্ত শিরোনাম বা টাইটেল তোমাকে লিখতে হবে। অর্থাৎ যাতে শিরোনামটা দেখেই পাঠক কি হয়, আকর্ষিত হয় এবং বুঝতে পারে যে যে প্রতিবেদনটা লেখা হচ্ছে সেই প্রতিবেদনের মধ্যে কি বলতে চাওয়া হচ্ছে। শিরোনামেই কিন্তু কি থাকবে, একদম আহ বলা থাকবে, বা তার সেই বিষয়টা বা উদ্দেশ্যটা বলা থাকবে। তাহলে এটা কি গেল, আকর্ষণীয় এবং বুদ্ধিদীপ্ত শিরোনাম। তারপরে কি, সম্পাদকীয় প্রতিবেদনের ক্ষেত্রে একটা নিয়ম যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিশেষ সংবাদদাতা, স্থান এবং তারিখ, এগুলো কিছুই কি করতে হবে, লিখতে হবে না। যেটা হচ্ছে নিউজ পেপারের ক্ষেত্রে কিন্তু এটা লিখতে হয়। এটা কিসের ক্ষেত্রে লিখতে হয় থাকে, নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে কিন্তু এটা ইম্পর্টেন্ট। নিউজ পেপার রিপোর্ট যখন আমরা দেখবো বা প্রতিবেদন দেখবো বা সংবাদপত্র প্রতিবেদন যখন আমরা দেখবো, তখন কিন্তু এই বিশেষ সংবাদদাতা, স্থান, তারিখ এগুলো কিন্তু লিখতে হয়। কিন্তু সম্পাদকীয় প্রতিবেদনের ক্ষেত্রে এগুলো কিছুই লিখতে হয় না, লিখলে কিন্তু নাম্বারটা কাটা যেতে পারে। তারপর কি, দেখো সম্পাদকীয় প্রতিবেদনটি দুটি
বা 3টি অনুচ্ছেদে লিখতে হবে। মূলত চেষ্টা করবে কি 3টে অনুচ্ছেদে লেখার, অর্থাৎ প্রথমে সূচনা, তারপরে বিস্তারিত এবং তারপরে কি করবে মানে যে বিষয়টা লেখা হয়েছে তার একটা উপসংহার। তো এই 3টে অনুচ্ছেদে তোমরা প্রতিবেদনটা লেখার চেষ্টা করবে। তারপরে কি দেখো, দেখো প্রথম বাক্যেই সরাসরি বিষয়বস্তুর উপস্থাপনা থাকবে, অর্থাৎ যে প্রতিবেদনটা লেখা হচ্ছে তার যে বিষয়বস্তুর উপস্থাপনা প্রথম বাক্য বা প্রথম যে অনুচ্ছেদ, 3টে অনুচ্ছেদ, সেই প্রথম অনুচ্ছেদেই উপস্থাপনা থাকবে। তারপর দেখো যেটা ইম্পর্টেন্ট, বাংলা প্রতিবেদন যখন লিখবে তখন যদি ইংরেজি কোনো শব্দ ব্যবহার করো তাহলে সেটা কিন্তু বাংলা হরফে লিখতে হবে। অর্থাৎ ধরো যদি তুমি বলো স্কুল, স্কুল শব্দটা তো ইংরাজি, তাহলে বাংলায় কি করবে স্কুল। ঠিক আছে, এইভাবে তোমাকে লিখতে হবে। ইংরেজি শব্দ যদি লিখতে হয় তাহলে কিন্তু তোমাকে উচ্চারণটা ইংরেজি হবে কিন্তু লিখতে হবে তোমাকে বাংলাতে। তারপর দেখো সংখ্যায় কিছু লিখলে বাংলা সংখ্যা ব্যবহার করতে হবে। ঠিক আছে, বাংলা সংখ্যা ব্যবহার করবে 1, 2, 3 এইভাবে, কোনো ইংরেজি লেখা যাবে না। তারপর দেখো কি নিয়ম রয়েছে, দেখো কবি এবং লেখকদের বিখ্যাত উক্তি, সংস্কৃত শ্লোক, প্রবাদ প্রবচন ব্যবহার করা যাবে। প্রতিবেদনের ক্ষেত্রে কিন্তু এটা ইম্পর্টেন্ট যে লেখাটাকে আরো সমৃদ্ধ করতে বা আরো সুন্দর করতে বিভিন্ন বিখ্যাত কবি এবং লেখকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ উক্তি দিতে পারো, সংস্কৃত শ্লোক দিতে পারো, বিভিন্ন যে প্রবাদ প্রবচন বা বাগধারা রয়েছে সেগুলো ব্যবহার করতে পারো, যেগুলো আমরা সারাংশের ক্ষেত্রে কি করেছিলাম, সারাংশের ক্ষেত্রে এগুলো একদম করাই যাবে না, কিন্তু প্রতিবেদনের ক্ষেত্রে এগুলো করা যেতে পারে, বরং ইউজ করলে আরো লেখাটা সুন্দর হবে। তারপর দেখো সপক্ষে লিখতে বললে সপক্ষে বুদ্ধিদীপ্ত যুক্তি দেখাতে হবে। প্রতিবেদন মূলত সপক্ষে লিখতে দেওয়া হয়ে থাকে, অর্থাৎ নিজের মতো করে লেখো। ঠিক আছে, একটা বিষয় দিয়ে দেবে, নিজের মতো করে যখন লিখতে বলবে তার মানে কি নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে তোমার কি মতামত ওই বিষয়ের উপর থেকে, ঠিক আছে, সেই ব্যাপারে তোমাকে যুক্তি দেখাতে হবে বা লিখতে হবে। আর কি দেখো হজ শব্দ সংখ্যা 10% এর কম বেশি হতে পারে, তার থেকে ছোট বা বড় লেখা চলবে না। অর্থাৎ ধরো তোমাকে 200 শব্দের মধ্যে লিখতে দেওয়া হয়েছে, তো চেষ্টা করবে 200 শব্দের মধ্যেই লেখার, সেটা যেন 300 বা 350 না হয়ে যায়, আবার কমে যেন 150 বা 100 না হয়ে যায়। 200 কাছাকাছি মানে যা লেখা মানে যে লিখতে দেওয়া হবে যে শব্দের মধ্যে সেটাই তোমরা লেখার চেষ্টা করবে। তারপর দেখো যত শব্দে লিখতে বলা হবে তত শব্দেই লিখবে। তারপর দেখো ভাষা সহজ সরল হলেও মার্জিত যুক্তিশীলতা এবং চিন্তার গভীরতা কিন্তু থাকবে। প্রতিবেদনটা লিখবে সহজ সরল ভাষায়, কিন্তু সেটা কিন্তু যুক্তিশীলতা থাকা উচিত এবং চিন্তার গভীরতাটা থাকা উচিত। ওকে, আচ্ছা এবার আমরা একটু স্ট্রাকচারটা দেখে নেবো। এটা তো কি গেল কি সম্পাদকীয় প্রতিবেদন রচনার নিয়ম, কি কি নিয়ম আমাদের ফলো করতে হবে। এবার দেখো এই যে নিয়মগুলোকে ধরে আমরা কি করব, একটা স্ট্রাকচার তৈরি করব প্রতিবেদনের। দেখো প্রথমেই কি, প্রথমে হচ্ছে আকর্ষণীয় শিরোনাম। তোমরা অনেকেই প্রতিবেদনের ক্ষেত্রে কি করবে, মানে আমি দেখেছি এটা অনেকেই করে থাকে এবং যার জন্য নাম্বারটা কেটেও নেয়, এটা হচ্ছে কি একটা শিরোনাম লিখে তার নিচে এরকম সুন্দর করে ঢেউ খেলানো একটা কিছু করে দিলে বা একটা লাইন টেনে দিলে। এই যে কত রকমের কায়দা পরীক্ষার হলে মানে করে অনেকেই, কিন্তু যত এইসব কায়দা করবে তত কিন্তু নাম্বার কেটে নেবে। জাস্ট শিরোনাম লিখে তার নিচে কোনো রকম ঢেউ খেলানো সমুদ্র বা কোনো আন্ডারলাইন কিচ্ছু করার দরকার নেই। তোমরা নিউজ পেপার যখন খুলবে এডিটোরিয়াল যে সেকশনটা রয়েছে সেখানে দেখবে শুধু সিম্পল শিরোনাম লেখা রয়েছে, তার নিচে না আছে কোনো সমুদ্রের ঢেউ আর না আছে কোনো লাইন। যত এইসব করবে তত নাম্বার কাটবে। প্রতিটা জিনিসের নিয়ম মেনে মেনে লেখার চেষ্টা করবে, জাস্ট আকর্ষণীয় একটা শিরোনাম দেবে, ব্যাস হয়ে গেল। এবং এখানে নিউজ পেপারের মতো না লিখতে হয় নিজস্ব সংবাদদাতা, না লিখতে হয় তারিখ স্থান, কিচ্ছু লিখতে হয় না, জাস্ট আকর্ষণীয় একটা শিরোনাম। তারপরে যেমনটা আমি বলেছিলাম যে 3টে অনুচ্ছেদ, দেখো প্রথম একটা অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদে কি করবে, দেখো এরকম 3টে অনুচ্ছেদে তোমাকে ভাগ করতে হবে। ঠিক আছে, তো প্রথম যে অনুচ্ছেদ রয়েছে এই প্রথম অনুচ্ছেদ একটু ছোট মতো হবে এবং এই অনুচ্ছেদে যে বিষয়ের উপর লিখতে দেওয়া হবে সেই বিষয় সম্পর্কে একটা সূচনা বা ভূমিকা বা ধারণা সংক্ষেপে তোমাকে লিখতে হবে। যে কারণে দেখো আমি সাইজটা একটু ছোট করেছি।
ওকে, এটা হচ্ছে প্রথম অনুচ্ছেদ। তো প্রথম অনুচ্ছেদে যে বিষয়ের উপর লিখতে দেওয়া হবে সেই বিষয় সম্পর্কে একটা সূচনা বলতে পারো বা ভূমিকা বলতে পারো বা ধারণা সংক্ষেপে তুমি লিখবে। এইখানে বিভিন্ন কবিদের উক্তি দিতে পারো, বিভিন্ন বাগধারা দিতে পারো। এই সমস্ত তোমরা দিয়ে লেখাটাকে আরো আকর্ষণীয় করতে পারো। আচ্ছা, তারপরে কি? দ্বিতীয় অনুচ্ছেদ। নেক্সট আমরা প্যারাতে চলে যাব। নেক্সট প্যারা করে লিখবে এবং এখানে কি হবে? এই অনুচ্ছেদে বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য অর্থাৎ ডিটেল, ঠিক আছে, ডিটেলসে লিখতে হবে তোমাকে, একদম ডিটেলসে। ডিটেলসে তথ্য, কোনো বক্তব্য যদি থাকে কোনো ব্যক্তিদের, সেই বক্তব্য, কোনো উক্তি থাকলে সেই উক্তি দেবে, পক্ষে এবং বিপক্ষে যুক্তি, ঠিক আছে, ইত্যাদি তোমাকে কি করতে হবে? বর্ণনা এখানে করতে হবে। অর্থাৎ দ্বিতীয় অনুচ্ছেদটাই মূলত হচ্ছে সব থেকে মেন। এখানে যে বিষয়ে তোমাকে লিখতে দেওয়া হয়েছে সেই বিষয় সম্পর্কে বিস্তারিত বিবরণ তোমাকে এখানে লিখতে হবে। এবং শেষ অনুচ্ছেদ বা তৃতীয় অনুচ্ছেদ, তিনটে অনুচ্ছেদে লিখতে বলা হয়েছে বা চেষ্টা করবে তিনটে অনুচ্ছেদে লেখার। সেখানে কি? এই অনুচ্ছেদে বিষয় সম্পর্কিত উপসংহার, অর্থাৎ উপরে এই যে দুটো অনুচ্ছেদ লেখা হয়েছে, দ্বিতীয় এবং প্রথম, এই অনুচ্ছেদ সম্পর্কিত একটা উপসংহার একটা লিখবে। অর্থাৎ কি হচ্ছে এর সমাধান হতে পারে, ঠিক আছে, পরবর্তী কি পদক্ষেপ হতে পারে, এই রিলেটেড কি কি মানুষকে করা উচিত, কি কি সরকারকে করা উচিত, বা কি কি মাথায় রাখা উচিত, ঠিক আছে, বা ওইখান থেকে কি বোঝা গেল, উপরে দুটো অনুচ্ছেদ থেকে বলার মাধ্যমে কি বোঝা গেল, সেই সম্পর্কে একটা উপসংহার তোমাকে লিখতে হবে। যদি কোনো সমস্যা হয়ে থাকে, উপরের দুটো, হয়তো উপরে দুটো অনুচ্ছেদে তুমি কিছু সমস্যা লিখেছো, সেই সমস্যার সমাধান কি করে হতে পারে এই শেষে তোমাকে দিতে হবে। এবং সেই সমস্যার সমাধান করতে গিয়ে কি কি পদক্ষেপ নিতে হতে পারে সেগুলো তোমাকে লিখতে হবে তৃতীয় অনুচ্ছেদ, এবং একটা উপসংহার বা একটা শেষ তোমাকে করতে হবে প্রতিবেদনটাকে। ঠিক আছে, মূলত এই তিনটে অনুচ্ছেদ এবং এই নিয়মগুলোর উপর থেকে তোমাকে লিখলেই আশা করছি, এবং হ্যান্ডরাইটিং যদি ভালো থাকে, তোমরা 20-র মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই 15 নম্বর পেতেই পারো। ওকে, তো যাই হোক, নেক্সট আমরা প্র্যাকটিস সেটে চলে যাব। অর্থাৎ এই যে নিয়ম শিখলাম আমরা প্রতিবেদন লিখনের, সেই নিয়মের উপর বেস করে একটা এডিটোরিয়াল বা সম্পাদকীয় প্রতিবেদন আমরা লিখে নেওয়ার চেষ্টা করব। তাহলে নিয়মের মাধ্যমে আমাদের প্র্যাকটিসটাও হয়ে যাবে। তার আগে গুরুত্বপূর্ণ একটি ঘোষণা, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাকে লক্ষ্য করে মেন্স সাফল্য ব্যাচ 2025-26 লঞ্চ করা হয়েছে, যেখানে পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রতিবেদন, অনুবাদ, সারাংশ, রিপোর্ট, ট্রান্সলেশন এবং প্রেসিস প্রত্যেকটা বিষয়ের ওপর থেকে প্রত্যেকটা টপিক ধরে ধরে সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নে তোমরা ক্লাসগুলো পাবে। পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স এখান থেকে পাবে, এবং যেভাবে আমরা এই যে ক্লাসগুলো দেখতে পাচ্ছ, ঠিক এইভাবেই তোমরা আমাদের এই ডেসক্রিপটিভ ব্যাচগুলোতেও ক্লাস পাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে। এখনই যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টার্টিং মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য। তো একটা প্র্যাকটিস আমরা দেখে নিই। আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ লেখা সেটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং, তার অন্তর্জালে যুব সমাজ। এটা একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন লিখন। ঠিক আছে, তো দেখো, একটা আকর্ষণীয় শিরোনাম দেওয়া হয়েছে যে সোশ্যাল নেটওয়ার্কিং অন্তর্জালে যুব সমাজ। অর্থাৎ যুব সমাজ এই যে বিভিন্ন ফেসবুক, ইনস্টাগ্রাম, যে সমস্ত সোশ্যাল মিডিয়া রয়েছে, তাতে কিভাবে জড়িয়ে পড়ছে সেই সম্পর্কে একটা তোমাকে প্রতিবেদন লিখতে বলা হয়েছে, সম্পাদকীয় প্রতিবেদন। তো প্রথমেই দেখো কি বলা হয়েছে, একটা আকর্ষণীয় শিরোনাম। দেখো, একটা আকর্ষণীয় শিরোনাম দেওয়া হয়েছে, সোশ্যাল নেটওয়ার্কিং অন্তর্জালে যুব সমাজ। তো দেখো, সোশ্যাল নেটওয়ার্কিং মানে সামাজিক মাধ্যম, বিভিন্ন অ্যাপের কথা বলা হচ্ছে, এবং আন্তর্জাল মানে কি? ইন্টারনেট। আন্তর্জাল কথাটা হচ্ছে কি, ইন্টারনেটে কি হয়েছে? যুব সমাজ আটকে পড়ছে জানো। তাহলে দেখো, আমি শিরোনামটা লিখে নিচে কিন্তু ঢেউ খেলাইনি বা কোনো লাইন দিইনি, ঠিক আছে? তাহলে তোমরাও ওইভাবে লিখবে। হ্যাঁ, একটু বড় আকারে লিখতে পারো, সেটা ম্যাটার করে না, কিন্তু কোনো রকম কারুকার্য করার প্রয়োজন নেই। তারপর দেখো, প্রথমে দেখো একটা আমি অনুচ্ছেদে লিখেছি, প্রথম অনুচ্ছেদে একটা লিখেছি, তারপরে দেখো দ্বিতীয় অনুচ্ছেদে লিখেছি, এবং নেক্সট পেজে আর একটা অনুচ্ছেদ রয়েছে। তো দেখো, প্রথম অনুচ্ছেদ আমি কি বললাম, যেখানে একটা সূচনা বা ধারণা দেওয়ার চেষ্টা করতে হবে তোমাকে যে বিষয়ে লিখছো। তো সোশ্যাল নেটওয়ার্কিং আন্তর্জাতিক যুব সমাজ, এই ব্যাপারে কি লেখা হয়েছে দেখো। দেখো, বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ণ উন্নতির সাথে দ্রুত লয়ে এগিয়ে চলেছে মানব সভ্যতা। ঠিক আছে,
তবে দেখো একবিংশ শতাব্দীর উন্নত সমাজ ব্যবস্থায় বিজ্ঞানের নবতম সংযোজন সোশ্যাল নেটওয়ার্কিং। তো দেখো সোশ্যাল নেটওয়ার্কিং এর যে উৎপত্তি সম্প্রতি হয়েছে এবং বিজ্ঞান এবং প্রযুক্তির সাথে সাথে মানব সভ্যতা এগিয়ে চলেছে, এগুলো জাস্ট একটা কি মানে একটা প্রতিবেদন শুরু করতে গেলে যে জিনিসগুলো লিখতে হয় বা সূচনাগুলো লিখতে হয় বিষয় সম্পর্কিত, সেই লাইনগুলোই আমি লেখার চেষ্টা করেছি। এবং তোমাকেও কিন্তু এইভাবে বিষয় সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ লাইন নিজের মতো করে ভেবে চিন্তে লিখতে হবে এবং এর জন্য ইম্পর্টেন্ট বাড়িতে প্র্যাকটিস করা। এই যে প্রতিবেদনটা আমি আজকে লেখাচ্ছি, এই প্রতিবেদনটাই তোমরা বাড়িতে নিজের ভাষায় নিজের মতো করে লেখার চেষ্টা করবে। আমি যে জিনিসটা লিখে দিচ্ছি সেটাই যে একদম পারফেক্ট বা সেটাই যে আল্টিমেট সঠিক, এটা কিন্তু একদমই নয়। হতে পারে তোমরা বাড়িতে আমার থেকেও সুন্দর লিখলে, আমার থেকেও সুন্দর শিরোনাম দিলে, হতেই পারে, এটা কোনো ব্যাপার নয়। এটাই হচ্ছে প্র্যাকটিস। যত বেশি নিজে থেকে প্র্যাকটিস করবে, লেখার ক্ষমতা, লেখার গুণগত মান কিন্তু নিজেদের মধ্যে বাড়বে। বারবার করে আমি এই কারণে বলি যে তোমরা টপিকগুলো দেখো, কিভাবে লেখা হচ্ছে সেটা দেখো, দেখে নিজের মতো করে সেটাকে চেঞ্জ করে নিজের মতো করে লেখো। তাহলে কি হবে? ভাষার ব্যবহার, বাক্যের গঠন, লেখার গুণগত মান এবং যে ক্ষমতা সময়ের মধ্যে সেটা কিন্তু তৈরি হবে। তো যাই হোক, দেখা যাক। তারপর দেখো, সোশ্যাল নেটওয়ার্কিং এর মাধ্যমে খুব সহজেই পৃথিবীর বহু অজানা বিষয় কয়েক মুহূর্তেই মানুষের হাতের মুঠোয় চলে আসছে। সময়ের সাথে সাথে সোশ্যাল নেটওয়ার্কিং মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার বর্তমান যুব সময়ের সম্প্রদায়ের মধ্যে তারা তাদের অনেকটা সময় অতিবাহিত করছে এইসব সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে। তো দেখো, প্রথম যে অনুচ্ছেদ বা প্রথম যে প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফে কি করলাম? সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যে বিজ্ঞানের একটা অভূতপূর্ণ আবিষ্কার, ঠিক আছে, নবতম সংযোজন বলা যেতে পারে। কেননা লাস্ট কয়েকটা বছরেই এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটা খুব ইমপ্রুভ করেছে এবং যুব সমাজ বিশেষ করে এই নেটওয়ার্কিং গুলোকে সব থেকে বেশি ইউজ করছে এবং খুব আকর্ষণীয় হয়ে উঠেছে। একবার ফেসবুক আর ইনস্টাগ্রামে রিলে ঢুকে গেলে কখন যে তোমার 2 ঘন্টা বা 1.5 ঘন্টা চলে গেছে সেটা কিন্তু খেয়ালই করতে পারো না। একের পর এক স্ক্রোল করছো, ঠিক আছে, আর রিলস দেখেই চলেছো, সময়গুলো নষ্ট হচ্ছে। তো অনেকটা সময় কিন্তু অতিবাহিত করছে। তো দেখো, প্রথম সূচনাতে বা প্রথম গ্রাফে আমরা একটা সূচনা দেওয়ার চেষ্টা করলাম। এবার হচ্ছে, এটা হচ্ছে কি ফার্স্ট প্যারাগ্রাফ, ঠিক আছে। এবার আমরা কি করব? সেকেন্ড প্যারাগ্রাফ। একটু ছেড়ে লিখবে। উপরের দেখো আমি একটু ছেড়ে লিখেছি, তোমরাও চেষ্টা করবে এরকম একটু ছেড়ে লেখার, যাতে দেখতে সুন্দর হয়, ঠিক আছে। তো দেখো, সেকেন্ড প্যারাগ্রাফে এবার কি বলা হয়েছিল? আমাদের বিস্তারিত তথ্য দিতে হবে। কি কি হচ্ছে বিষয়, যে বিষয় লিখতে দেওয়া হয়েছে সেই ব্যাপারে বিস্তারিত তোমাকে বর্ণনা করতে হবে, ঠিক আছে। পক্ষে বিপক্ষে যুক্তি দেখাতে হবে, এগুলো লিখতে হবে। তো দেখো, সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপগুলি আজকে বিশ্বকে আমাদের হাতের মুঠোয় নিয়ে চলে এসেছে। একদমই সঠিক। আমেরিকার কি খবর, রাশিয়ার কি খবর, জাপানের কি খবর, চায়নার কি খবর, বাংলাদেশ, পাকিস্তানের যে খবর, সেগুলো কি তুমি ঘরে বসে বসে ফেসবুক, ইনস্টাগ্রামে দেখতে পাচ্ছ, ইউটিউবে দেখতে পাচ্ছ। তো গোটা বিশ্বকে আমাদের হাতের মুঠোয় নিয়ে চলে এসেছে। দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর থেকে শুরু করে বিভিন্ন গবেষণা, শিল্প, সংস্কৃতি, বিনোদন, শিক্ষা ইত্যাদি আজ এক ক্লিকেই আমরা কি করতে পারি? জানতে পারি। জাস্ট ফেসবুকে ক্লিক করবে, ব্যাস। আমেরিকায় কি অনুষ্ঠান হচ্ছে, ঠিক আছে, দিল্লিতে কি বিনোদন হচ্ছে, কে কোথায় গবেষণা করছে, স্পেস এক্স এর মহাকাশ রকেট মহাকাশে যাচ্ছে, সমস্ত কিছু এক ক্লিকে আমরা জানতে পেরে যাচ্ছি। ইভেন দেখো, যুবক এবং কিশোররা অনেকেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিকে নিজেদের দক্ষতা অনুশীলন এবং পেশা হিসাবে বেছে নিচ্ছে। এই দেখো, আমি তোমাদের ইউটিউবে এই জিনিসটা পড়াচ্ছি, ঠিক আছে। তার মানে কি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, ইউটিউবের মাধ্যমেই আমি এই জিনিসটা পড়াচ্ছি। অর্থাৎ নিজের যে দক্ষতা, যে আমি তোমাদের পড়াতে পারি, এই একটা আমার একটা ছোটখাটো দক্ষতা রয়েছে, সেটাকে আমি একটা কি করছি? অনুশীলন করছি। এবং এটা একটা বলতে পারো পেশাও হয়ে গেছে পড়ানোটা। তো দেখো, এই যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোকে নিজেদের দক্ষতা অনুশীলন এবং পেশা হিসাবেও কিন্তু অনেকে বেছে নিচ্ছে। অনেকেই ইউটিউবটাকে পেশা হিসাবে বেছে নিয়েছে। বিভিন্ন বড় বড় ইউটিউবার রয়েছে ভারতবর্ষ তথা গোটা বিশ্ব জুড়ে। কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া হলো দুধারী তলোয়ার, তলোয়ার,
ঠিক আছে, দেখো এইখানে আমি কি দিয়েছি, দুধারী তলোয়ার, এটা হচ্ছে ওই একটা বাগধারা বলতে পারো, বা প্রচলিত কথা বা গুরুত্বপূর্ণ একটা উপমা বলতে পারো আকর্ষণীয় করার জন্য। দুধারী তলোয়ার মানে কি, যার এমন একটা তলোয়ার যার দুদিকেই ধার রয়েছে, মানে এক সাইড থেকেও কাটা যায় আবার অন্য সাইড থেকেও কাটা যায়, মানে কি এমন একটা ব্যাপার যার দুটো দিক রয়েছে, একটা ভালো দিক আর একটা খারাপ দিক। দেখো প্রসঙ্গত উল্লেখ্য, আধুনিক বিজ্ঞানের এই বিস্ময়কর আবিষ্কার আজকের যুব সমাজকে, নেক্সট পেজ, আজকের যুব সমাজকে কি করেছে, অপরাধ প্রবণ করে তুলেছে। এই জন্যই দুধারী তলোয়ার বলা হচ্ছে। একধারে কি আমরা কি দেখলাম, একধারে দেখতে পাচ্ছি যে এক ক্লিকেই আমরা গোটা বিশ্বের খবর জানতে পাচ্ছি, দক্ষতা অনুশীলন করছে, পেশা হিসাবে বেছে নিচ্ছে, এটা ভালো দিক। কিন্তু খারাপ দিকটা কি, এই আধুনিক বিস্ময়কর আবিষ্কারটা যুব সমাজকে কি করে তুলেছে, অপরাধ প্রবণ করে তুলেছে। দেখো সোশ্যাল নেটওয়ার্কিংকে সব পেয়েছি দেশ হিসাবে ব্যবহার করতে গিয়ে তাদের অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ সোশ্যাল নেটওয়ার্কিংকে আমরা কি করছি, সব পেয়ে গেছি, হাতের মুঠোয় সব পেয়ে গেছি, এইটা করতে গিয়ে কি অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তোমরা জানো কিভাবে সাইবার ক্রাইম ধীরে ধীরে বাড়ছে, দেখো সেটাই লেখা হয়েছে, সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য এই মাধ্যমকে ব্যবহার করছে। সোশ্যাল নেটওয়ার্কিং যতই হচ্ছে পপুলার হোক না কেন, সব মানুষ কিন্তু সব ব্যাপারে জানে না। ঠিক আছে, ফেসবুক ইনস্টাগ্রাম জাস্ট ওই রিল স্ক্রোল করতেই ব্যবহার করে, কিন্তু এর মধ্যেকার যে সমস্ত ব্যাপার স্যাপারগুলো, বিভিন্ন যে লিঙ্কের ব্যাপারগুলো যে সেগুলো জানে না, কিভাবে মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে, বিভিন্ন মানুষকে ঠকানো হচ্ছে, এগুলো কিন্তু সন্ত্রাসবাদী কার্যকলাপ বা সাইবার ক্রাইম বলতে পারো। দেখো কখনো ব্যাংকের গ্রাহকের গোপন কোড জেনে টাকা আত্মসাৎ করছে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ঠকানো। ঠিক আছে, এটা তো এখন প্রচুর হচ্ছে, মানে অজানা অচেনা বন্ধু পাতিয়ে ফেলছো তোমরা ফেসবুকের মাধ্যমে, কোনো মেয়ে কোনো ছেলের সাথে, বা কোনো ছেলে কোনো মেয়েকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, দিয়ে মানুষ ঠকাচ্ছে। ঠিক আছে, কাউকে কলঙ্কিত করতে মিথ্যা প্রচার হিসাবে এই মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে। এটা তো একদম দেখেছি, সে রাজনৈতিক দল হোক, বিভিন্ন দেশ হোক, বা কোনো পার্সোনাল অ্যাটাকই হোক না কেন, কাউকে কলঙ্কিত করতে মিথ্যা প্রচার করা হয়ে থাকে এই মাধ্যমের মাধ্যমে। এবং সোশ্যাল মিডিয়া জিনিসটা এমনই, মানে সত্যতা এখানে যাচাই করার যে লিমিটেশন সেটা খুবই খুবই কম। মানুষ সত্যতা যাচাই করতে এখন প্রায় ভুলেই গেছে, যে আমি একটা জিনিস শেয়ার করলাম সেটা আদেও সত্যি কিনা, এডিট করা কিনা, বা মিথ্যা কিনা। এখন এত সুন্দরভাবে লিখে তোমার কাছে প্রকাশ করা হচ্ছে বিভিন্ন হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে, দেখে মনে হতে পারে যেটা সত্যি, কিন্তু আদেও সেটা সত্যি কিনা সেই সত্যটা যাচাই করার ক্ষমতা কিন্তু দিন দিন মানুষ হারাচ্ছে। আমরা তার আগেই সেটাকে শেয়ার করে দিচ্ছি, এবং সেইটা সত্যি ভেবে মানুষের মধ্যে কি ভাবছে, মানুষের মধ্যে বিভেদটা বাড়ছে। দেখো কখনো বন্ধুত্ব করে তাদের সম্পর্কে অশালীন মন্তব্য করছে, অশ্লীল ছবি পর্যন্ত ব্যবহার করছে এই সোশ্যাল মিডিয়াতে। দেখো যেটা বললাম, সত্যতা বিচার না করে বিভিন্ন রকমের তথ্য পোস্ট বা শেয়ার করছে, যার থেকে সমাজে বিভেদ সৃষ্টি হচ্ছে, স্বাভাবিক জিনিস। যুব সমাজ এই সাইট ব্যবহার করে বাস্তব থেকে বিচ্ছিন্ন হয়ে এক কল্প লোকের বাসিন্দা হয়ে উঠছে। অর্থাৎ যত এই সাইটগুলোকে ব্যবহার করছে, তত বাস্তব থেকে কি বলবো, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অর্থাৎ তার দুনিয়াটা ওই হাতে মুঠোর ফোনের মধ্যে ঢুকে যাচ্ছে। সে সামাজিক জীব থেকে অসামাজিক জীব হয়ে পরিণত হচ্ছে। যত বেশি এই সমস্ত জিনিস দেখবে, তত সমাজ থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাবে। ওকে, তো দেখো এটা হচ্ছে সেকেন্ড প্যারা। তো সেকেন্ড প্যারাতে আমরা কি করার চেষ্টা করলাম, সেকেন্ড প্যারাতে এই যুব সমাজ যে কিভাবে সোশ্যাল নেটওয়ার্কিং এর মধ্যে ডুবে যাচ্ছে সেটাকে আমরা দেখানোর চেষ্টা করেছি। ওকে, মানে বিস্তারিত আমি বর্ণনা দেওয়ার চেষ্টা করলাম। এবং শেষে কি করবো, আমরা থার্ড প্যারাতে চলে যাবো, থার্ড প্যারাগ্রাফ। আচ্ছা, এটা একটু সরিয়ে লিখলে বেটার হতো, যাই হোক সরিয়েই তোমরা লিখবে। তো তৃতীয় প্যারাতে আমরা কি করতে হবে, উপসংহার বা সমাধান দিতে হবে, বা আমাদের প্রতিবেদনটাকে শেষ করতে হবে। দেখো দেশের উন্নতি ও সার্বিক বিকাশে অনেকটাই যুব সমাজের উপর নির্ভরশীল। অর্থাৎ একটা দেশ কতটা বিকাশ করবে বা উন্নতি করবে, সেটা কিন্তু আজকে যুব সমাজের উপরেই নির্ভর করছে। যুব সমাজ যদি ভালো করে তো দেশ ভালোর দিকে যাবে, আর খারাপ করলে খারাপের দিকে যাবে। ওকে, তাই সোশ্যাল নেটওয়ার্কিং এর ভয়ানক জালে না জড়িয়ে সেটাকে সমাজের হিতকর কাজে ব্যবহারে উদ্যোগী হতে হবে। দেখো আমরা সেকেন্ড প্যারাতে হিসাব মতো প্রবলেম নিয়ে আলোচনা করেছি, তো সেই প্রবলেমের সমাধান আমরা কি লাস্ট প্যারাতে দিচ্ছি, কি হিতকর কাজে ব্যবহার করতে হবে, জালে না জড়া, মানে জালে না জড়িয়ে সেটাকে হিতকর কাজে ব্যবহার করতে হবে।
সোশ্যাল নেটওয়ার্কিং এর সুফল যাতে মানুষ ব্যবহার করতে পারে তার দায়িত্ব কিন্তু সরকারকেও নিতে হবে। ঠিক আছে? তোমরা জানো আমাদের ভারত সরকার বিভিন্ন যে সমস্ত ইল্লিগাল সাইট বা যে সমস্ত খারাপ সাইট, সেই খারাপ সাইটগুলোকে কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে। এটা কিন্তু সরকারের একটা ভালো দিক। অর্থাৎ আগে কি হতো, যুব সমাজ এই সমস্ত খারাপ সাইটে নিজেদেরকে নিযুক্ত করে ফেলতো, সময় নষ্ট করে ফেলতো। ঠিক আছে? তো সেই সমস্ত সাইটগুলোকে ব্যান করে দেওয়া হয়েছে। তো এটা এইরকম ব্যান করে দেয়া সরকারকেই দায়িত্ব নিতে হবে। যে সমস্ত অ্যাপ থেকে ইল্লিগাল অ্যাক্টিভিটি হচ্ছে, সন্ত্রাসবাদ হচ্ছে বা লোককে ঠকিয়ে টাকা নিয়ে নেওয়া হচ্ছে, সেই সমস্ত অ্যাপগুলোকেও ব্যান করে দিচ্ছে সরকার। তো এই জিনিসগুলো সরকারকে দায়িত্ব নিতে হবে। তারপর দেখো, যুব সমাজকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে সমাজের প্রতি আরো দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করতে হবে। অর্থাৎ যুব সমাজকে বোঝাতে হবে যে সোশ্যাল মিডিয়াটাই সবকিছু নয়, তার বাইরেও একটা বাস্তব দিক রয়েছে। ওখানে সময় নষ্ট না করে মূল স্রোতে ফিরে আসতে হবে। মানবিক বোধ জাগ্রত করে সুস্থ মানসিক স্থিতি তৈরি করেই যুব সমাজের মধ্য থেকে এই অপরাধ প্রবণতা কমিয়ে আনা সম্ভব। ঠিক আছে? একদিনে যেমন কোনো নেশাকে ছাড়ানো যায় না, সোশ্যাল মিডিয়ার ব্যবহারটাও একটা নেশার মতো। তো তাদের সাথে মিশে তাদের মতো করেই যুব সমাজকে তাদের এই অপরাধ প্রবণতাকে কমিয়ে আনতে হবে। তো দেখো, শেষ হয়ে গেল। তো এইভাবে তোমাদের কিন্তু লিখতে হবে ৩টে প্যারাতে, একদম সোজা সহজ সরল ভাষায় লেখা। আকর্ষণীয় একটা শিরোনামও এখানে দেয়া হয়েছে। ৩টে প্যারাতে লেখা হয়েছে। ভূমিকা প্রথম প্যারাতে, তারপরে ডিটেলস বর্ণনা এবং শেষ প্যারাতে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করলাম। তো এইভাবে তোমাদের এটা লিখতে হবে। লিখলেই আশা করছি তোমরা কিন্তু ভালোভাবে নাম্বারটা পাবে। এবং অবশ্যই বাড়িতে লেখা প্র্যাকটিস করো। ৬০ মিনিটে ৬খানা রাইটিং লেখা মানে মুখের কথা নয়, খুবই তাড়াতাড়ি লিখতে হয়। এবং দেখো, এই যে লেখাটা লেখা হয়েছে হার্ডলি এটা ২০০ থেকে ২৫০ শব্দের মধ্যে এটা লেখা হয়েছে। যে শব্দ পরিমাণ বলে দেবে সেই শব্দের পরিমাণের মধ্যেই লেখার চেষ্টা করবে। এটাও একটা প্র্যাকটিসের ব্যাপার। কেননা লিখতে লিখতে আবেগে ভেসে গেলে তুমি আর বাকি রাইটিংগুলো লিখতেই পারবে না। ৬০ মিনিটের মধ্যে লিখতে হবে। বেশি বড় লেখার প্রয়োজন নেই, বেশি ছোট লেখার প্রয়োজন নেই। যা শব্দগুচ্ছ দেওয়া হবে তার মধ্যেই লিখবে এবং লেখাটা যেন কম্প্যাক্ট হয়, নিয়ম কানুন মেনে। তো আশা করছি এটা ভালো লেগেছে আজকের এই প্রতিবেদনটা। এবং ক্লাসটা শেষ করব তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাকে লক্ষ্য করে মেন্স ব্যাচ লঞ্চ করা হয়েছে এবং তোমরা এই যে ক্লাসটা আজকে দেখলে সম্পূর্ণ নিয়ম এবং তার উপর থেকে বেস করে একটা প্র্যাকটিস, ঠিক এই রকম ভাবেই আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে সেখানে তোমরা ক্লাস পাবে। প্রতিবেদন, অনুবাদ, সারাংশ, ইংরেজি রিপোর্ট, ইংরেজি ট্রান্সলেশন, ইংরেজি প্রেসিস, প্রত্যেকটা তোমরা টপিকের ওপর থেকে ক্লাস পাবে। তো পরীক্ষার শেষ মুহূর্তে সেরা প্রস্তুতির জন্য এখনই যোগাযোগ করো 9647553612 নাম্বারে এবং বিস্তারিত ডেসক্রিপশন বক্স রয়েছে, সেখান থেকে যোগাযোগ করে তোমরা ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও। এছাড়া সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।